ওকে, খেয়াল করি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর শুরুটা, মানে আমরা ইনস্টল করে যখন ওপেন করব তখন এরকম দেখাবে। এই পাঁচটা খালি থাকবে আর কি, এগুলো হচ্ছে রিসেন্ট প্রজেক্ট। সো রিসেন্ট প্রজেক্ট যেহেতু এখনো নাই, সো এগুলো খালি থাকবে। আর এইদিকে যেটা বলতেছিলাম, আইডির সাথে ডাউনলোড হবে হচ্ছে এসডিকে। এসডিকের মধ্যে থাকবে হচ্ছে অনেকগুলো এপিআই। এপিআই গুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এগুলোর কাজ কি? অ্যাকচুয়ালি এপিআই এর সাথে অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমের বিভিন্ন যে ভার্সনগুলো, হ্যাঁ, কিটক্যাট, ললিপপ, জেলিবিন, হানিকম, এই ভার্সনগুলোও এসডিকের সাথে ডাউনলোড হয়ে যায়। সো আমরা যেরকম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করি, লিনাক্স, উবুন্টু এগুলো ইনস্টল করি, তখন যেরকম একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হয় বা ইনস্টল করি, সেমভাবে যখন আমরা এসডিকেটা ডাউনলোড করি, অ্যান্ড্রয়েডের অনেকগুলো অপারেটিং সিস্টেম চলে আসে। হ্যাঁ, আর আমরা যখন কাজ করব তখন আমরা এই অপারেটিং সিস্টেম বা ভার্সনগুলোতে আমরা এগুলাকে টেস্ট করতে পারবো। হ্যাঁ, ওইখানে একটা ভার্চুয়াল ডিভাইস বানায় বা ভার্চুয়াল মোবাইল বানায় হচ্ছে আমরা এগুলাকে টেস্ট করতে পারবো। সো এই এপিআই এর মধ্যে থাকে ভার্সনগুলো আর কি। লাইক প্রতিবার যখন একটা করে আপডেট আসে, যেমন রিসেন্টটা কি মার্শাল মো, হ্যাঁ, ওইটার কিন্তু এপিআইটা অলরেডি চলে আসছে। যদি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপডেট দিতে চান দেখেন, তাহলে ওটা কিন্তু দেখবেন, ওটা চলে আসছে অলরেডি। আর ভার্সন নিয়ে ভার্সন নিয়ে এখানে একটা লেখা আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা ছিল হচ্ছে কোন ভার্সনের ভার্সন নাম্বারটা কত, এপিআই কত, এগুলা নিয়ে আর কি। সো এগুলা কিন্তু কাজে লাগবে। আমরা যখন ডেভেলপ করতে যাব, ভার্সন নাম্বারগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং জানতে হবে কোন ভার্সনে কি আছে, কোন ভার্সনে কি নাই, কোন ভার্সনে কি ইউজ করা যাবে, কোন ভার্সনে কি ইউজ করা যাবে না। হ্যাঁ, তো এটা একটু দেখে নিতে পারেন, ভালো হবে আর কি। ওকে, সো যখন এসডিকে নামাবো এই জিনিসগুলো চলে আসবে সাথে, বা আমরা যখন ডাউনলোড করবো এসডিকেটা, এগুলো চলে আসবে। তো মোটামুটি 3-4টা এপিআই ডাউনলোড করলেই হয়ে যাবে আর কি। যেমন আমি যেটা বলি, লাস্ট দিনে বলছিলাম 9, 11, 17, 19, 21, 23, এই কয়েকটা এপিআই যদি ডাউনলোড করি তাহলে মোটামুটি কাজ চালায় যাওয়া যায়। ঠিক আছে, তো এসডিকের মধ্যে আরো অনেকগুলো জিনিস আসে, যেমন হচ্ছে বিভিন্ন সাইজের ডিভাইস, তারপরে বিভিন্ন রকমের ভার্চুয়াল ডিভাইস, এই জিনিসগুলো আসে। এসডিকের মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর জিনিস আছে, প্রচুর ইউজফুল জিনিস থাকে। তারপরে সাপোজ আমরা নেটওয়ার্কে কিছু একটা ইন্টিগ্রেট করব, সার্ভারের সাথে কমিউনিকেট করব, তখনকার ওই জিনিসগুলো কিন্তু এসডিকের সাথে চলে আসে। আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ইন্টিগ্রেট করব, ওই জিনিসগুলো কিন্তু এসডিকের সাথে চলে আসে। সো এসডিকে ইজ এ হিউজ থিং। আমরা যখন একটা অ্যাপ বানায় রান দিলে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র সে অ্যাপের মধ্যে নিয়ে নিবে ইউজিং দোজ এসডিকে আর কি। ওকে, আর ভার্সনগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে কেন? কারণ আমরা যখন অ্যাপ বানাবো তখন হচ্ছে আমরা ভার্সনগুলো ঠিক করে দিব ওখানে। সো ভার্সনগুলো যখন ঠিক করে দিব, সাপোজ আমরা বলে দিলাম যে জিঞ্জার ব্রেডের নিচে যারা আছে তারা আমার অ্যাপ ইউজ করতে পারবে না, এটা চাইলে আমি বলে দিতে পারবো। আবার চাইলাম যে হয়তো আমি এমন একটা ফিচার ইউজ করলাম যেটা হচ্ছে শুরু হয়েছে জেলিবিন থেকে, হ্যাঁ, তখন কিন্তু আবার আমি যদি জিঞ্জার ব্রেড সাপোর্ট দিয়ে রাখি তাহলে কিন্তু কাজ হবে না, আমার অ্যাপ চলবে না। সো এই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য ভার্সনগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, এটা androidline.com, এখানে গেলে মোটামুটি পাওয়া যাবে। ওকে,
সো ব্যাক টু অ্যান্ড্রয়েড স্টুডিও। জিনিসটা অনেক যন্ত্রণা দিতেছে। ব্যাক টু অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে অনেকগুলো জিনিস আছে, অপশন আছে। স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, নতুন একটা আমরা প্রজেক্ট শুরু করলে, একটা প্রজেক্ট মানে কিন্তু একটা অ্যাপ। তারপর হচ্ছে এক্সিস্টিং কোনো অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইল যদি আমি, যেমন এখান থেকে যেগুলো নিয়ে যাবেন সেগুলা এইটাতে ক্লিক করে ওপেন করতে পারেন। তারপর হচ্ছে ইম্পোর্ট করা যায়। তারপরে হচ্ছে কেউ যদি আগে এডিটিতে, যেমন আমরা হচ্ছে আগে এডিটিতে ডেভেলপ করতাম, ইক্লিপসে কোড লিখতাম, হ্যাঁ, তো কেউ যদি ওরকম প্রজেক্ট দেয় ওই প্রজেক্টটাও ইম্পোর্ট করে নেওয়া যাবে। রিমেম্বার ইক্লিপসের যেই প্রজেক্ট বিল্ডিং সিস্টেমটা ছিল সেটা ছিল ANT। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট যে বিল্ড হয়, কনফিগার হয়, এই সিস্টেমটাকে বলা হচ্ছে গ্র্যাডল। হ্যাঁ, সো অ্যান্ড থেকে যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও একটা প্রজেক্ট আনি অ্যান্ড সেটা এখানে ইম্পোর্ট করি, তাহলে হচ্ছে আমাকে অ্যান্ড থেকে গ্র্যাডলে আমার প্রজেক্টটাকে শিফট করাতে হবে। সো এই কাজটা অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু করতে পারে। ওকে, আর কনফিগার আছে। কনফিগার হচ্ছে অনেক ধরনের প্লাগইন, হ্যাঁ, VCS এর জন্য অনেক কিছু ইউজ করা যায়। যদি আমরা আমাদের কোডগুলোর ব্যাকআপ অনলাইনে রাখতে চাই সেটা আমরা করতে পারবো। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে কনফিগার থেকে আমরা যদি কিছু ইনস্টল করতে চাই ইনস্টল করতে পারবো। ওকে, সো নেক্সট যে জিনিসটা, আমরা যদি স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যাই, দেন হচ্ছে এরকম একটা পেজ আসবে। তো এখানে হচ্ছে কোম্পানি ডোমেইন আর হচ্ছে প্যাকেজ নেম, দুইটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম, মানে আমরা হচ্ছে যে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেটার যে নাম দিব সেটা আর কি। যদি আমরা ঢাকা সিটি নিয়ে কোনো অ্যাপ বানাইতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে ঢাকা সিটি লিখবো আর কি। আর কোম্পানির ডোমেইনটা নর্মালি যে কোম্পানি থেকে কাজ করেন বা একটা ইউনিক আইডি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম, বাট এটা এমনভাবে দেওয়া উচিত যাতে আপনার কোম্পানিকে ইন্ডিকেট করে আর কি। যেমন rrfoundation.net, হ্যাঁ, তো এটা উল্টায় বসবে আর কি, net.rrfoundation। এটা এই অ্যাপ বানানোর সময় আমাদের আইডিগুলো এভাবেই নেয় আর কি। তো নর্মালি কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনটার নাম, আর পরেরটা হচ্ছে তাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেটা আর কি। বাট এখানে অন্য কিছু দিলেও হয়। আর দেন হচ্ছে প্যাকেজ নেমটা। প্যাকেজ নেমটা খুব ইম্পর্টেন্ট। প্যাকেজ নেমটা হচ্ছে আমার অ্যাপটা যে প্যাকেজের মধ্যে থাকবে সেই প্যাকেজটার নাম। আমি দেখাই একটা জিনিস, সাবওয়ে সার্ফার খেলে কেউ? কেউ খেলে আগে? কদিন পরে ইন্টারেস্ট চলে যায়, তাই না? হাইস্ট স্কোর কত? আমি 18 লাখ পর্যন্ত গেছিলাম। আচ্ছা, এটা খুব মজার একটা গেম, সাবওয়ে সার্ফার। হ্যাঁ, মূলত হচ্ছে রেল লাইনের মধ্যে একটা ছেলে দৌড়ে আর কি, বাধা বিপত্তি আসে, তাকে সেভ করা হচ্ছে আপনার কাজ। ওকে, এই কনসেপ্টটা নিয়ে গেমটা।
সো আমরা যদি এই গেমটাতে যাই, আমরা একটা ইউআরএল দেখতেছি, রাইট? play.google.com/store apps details id, আইডি পরে একটা নাম দেখতেছি, রাইট? com.kilo.subwaysurf, রাইট? এই যে ইউআরএলটা হইলো, এই ইউআরএলটা আসছে হচ্ছে ঠিক এই জায়গা থেকে, এই যে আমার প্যাকেজের যে নামটা সেটা। আপনি যখন একটা অ্যাপ বানাবেন, সেটা যে প্যাকেজ নেমটা হবে, সেটা যখন প্লে স্টোরে আপলোড করবেন, তখন প্লে স্টোরে যে ইউআরএলটা হবে, সেই ইউআরএলটা হবে এটা, ঠিক আছে? সো কেয়ারফুল যখন একটা অ্যাপ বানাচ্ছেন। এটা হচ্ছে এসইও তো বোঝেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন কেউ সার্চ করবে আপনার অ্যাপটা রিলেটেড কিওয়ার্ড দিয়ে বা নাম দিয়ে, তখন এই ইউআরএল, এই নামগুলো কিন্তু ভূমিকা রাখে। হ্যাঁ, সো এগুলো যাতে ইরিলেভেন্ট না হয়, যে আমি কিছু একটা দিয়ে দিলাম হয়ে গেল, এরকম যাতে না হয়। এগুলো যাতে একদম রেলেভেন্ট হয়, যে আমার ইউআরএলটা এটা আর এ হচ্ছে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলো সব ইউনিক, মানে একটা দুইবার হইতে পারবে না আর কি। সো প্লে স্টোরে যদি অ্যাপ দেওয়ার ইচ্ছা থাকে, তখন ইউআরএল গুলো চেক করে নেবেন। কিভাবে চেক করতে পারেন? এই যে আইডির এই জায়গা থেকে এখানে হচ্ছে আপনি আপনার ইউআরএলটা বসায় দেখেন, যদি আগের কোনো অ্যাপ থাকে। আচ্ছা, আমি আমারটা বের করি। ওকে, এখানে দেখেন একটা অপশন আছে, লাভ দিস রেটাস। হ্যাঁ, সো রেটাসে ক্লিক করলে এই ইউআরএলটাতে নিয়ে আসে। হ্যাঁ, মানে এই অ্যাপটা ওপেন হয়। কিন্তু আমি যখন অ্যাপটা বানাচ্ছিলাম, তখন কিন্তু আমি ইউআরএলটা, মানে তখন ওটা আপলোড করি না। ইউআরএল পাইলাম কোথায় আমি? সো আমি কিন্তু ডেভেলপের সময় ইউআরএলটা ভেতরে দিয়ে দিছি। তো আগে ইউআরএল দিছি, পরে ওই ইউআরএল এ অ্যাপ আপলোড করছি। সো যখন বানাতে যাবেন, যদি মনে হয় যে কোনো একটা ইউআরএল কমন পড়ে যেতে পারে, তখন উপরে চেঞ্জ করে নিতে পারেন। আবার আপনার অ্যাপের ইউআরএল কি হবে, সেটা কিন্তু আপনি প্যাকেজ নেম দেখে বলে দিতে পারবেন। যেমন এখানে হচ্ছে net.rfoundation.map, এটা বুঝছি তো? ওকে, সো এটা যাতে ভুল না করি। আর এটা হচ্ছে আমার প্রজেক্টটা কোথায় স্টোর হইতেছে আর কি। হ্যাঁ, আমি লাস্ট দিন যেটা দেখেছিলাম ওইখানে চলে আসছে এটা। তো আমি এটাকে চেঞ্জ করে দিই। ওকে, সো নেক্সট দিয়ে যদি আমি যাই, মারুফ খেয়াল করি, নেক্সট দিয়ে যখন যাব, তখন আমরা হচ্ছে এই পেজটা পাবো আর কি। তো এটা একটু খেয়াল করি, এটার মধ্যে হচ্ছে, আচ্ছা, আমাকে একজনে কোশ্চেন করছিল একবার, যদি কালকে থেকে অ্যান্ড্রয়েড না থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তা আমিও পরে চিন্তা করলাম যে কালকে থেকে যদি অ্যান্ড্রয়েড বন্ধ করে দেয়, তাহলে আমি কি করবো? আমি কি না খায় মারা যাব? আচ্ছা, না খায় মারা যাব না। বললাম কেন, এখানে দেখেন, ফোন আর ট্যাবলেটের জন্য অ্যাপ বানাবো আমরা, টিভির জন্য অ্যাপ বানানো যায়, তার মানে টিভিতে অ্যান্ড্রয়েড আছে। ওয়্যারেবলের জন্য বানানো যায়, যেমন ঘড়ি টড়ি এগুলো আর কি, গ্লাসের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে রিসেন্টলি শুনলাম যে ওই যে দরজার মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম আসতেছে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে অ্যান্ড্রয়েডের মাঝখানে বসবাস করতেছেন। তো অ্যান্ড্রয়েডের মাঝখানে যদি বসবাস করেন, অ্যান্ড্রয়েড চলে যাওয়া তো সোজা না আপনারা ফেলে। আর অ্যান্ড্রয়েড যদি আজকে ঘোষণা দেয় যে কালকে থেকে আর অ্যান্ড্রয়েডে কোনো সাপোর্ট দিবে না, আপডেট দিবে না,
তারপরে অ্যান্ড্রয়েড যাইতে যাইতে 10 বছর লাগবে। যে পরিমাণ ডিভাইস মার্কেটে আছে, যে পরিমাণ ডিভাইস মানুষের হাতে আছে, ইট উইল টেক লং 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 টাইম। সো কালকে অ্যান্ড্রয়েড চলে যাবে, এটা চিন্তা করার কিছু নাই আর কি। সো এতগুলা প্ল্যাটফর্মের জন্য আমরা অ্যাপ বানাইতে পারি। বাংলাদেশে এখনো ওয়্যারেবল টিভি এগুলো খুব একটা জনপ্রিয় হয়নি, হইলে হয়তো আমরা এগুলো নিয়ে অ্যাপ বানানো শুরু করে দেবো। ওকে, সো যদি আমরা এখানে হচ্ছে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড API 14, অ্যান্ড্রয়েড 4 আইসক্রিম স্যান্ডউইচ। সো আমরা যখন মিনিমাম এসডিকেটা 14 দিলাম আইসক্রিম স্যান্ডউইচ, তখন যেটা হবে যে যেই লোকটা জিঞ্জার ব্রেড ইউজ করতেছে সে কিন্তু যে লোকটা জিঞ্জার ব্রেড ইউজ করতেছে সে কিন্তু আমার অ্যাপটা ইউজ করতে পারবে না। যে লোকটা জিঞ্জার ব্রেড ইউজ করতেছে সে আমার অ্যাপটা ইউজ করতে পারবে না। সো এই ব্যাপারে যখন আমরা মিনিমাম এসডিকেটা দিব তখন একটু কেয়ারফুল হবো আর কি দেওয়ার সময়। জিঞ্জার ব্রেড কি? ভালো প্রশ্ন। আচ্ছা, এই কোশ্চেনটা করে আমাকে একবার এক জায়গায় কোশ্চেন করছিল আইসক্রিম স্যান্ডউইচের আগে কি। ওকে, সো আমরা এগুলো একটু মনে করার চেষ্টা করি। এতে সম্ভবত আলফা, বিতে সম্ভবত বিটা বা কিছু একটা। হ্যাঁ, এটা নিয়ে মতভেদ আছে, এক একজন এক একটা বলে, বাট ক্লিয়ার কিছু পাওয়া যায় না। রিজন ইজ গুগল এটা কিনে নিচ্ছে, হ্যাঁ, এই যে অ্যান্ডি রুবিন আর তার ফ্রেন্ডের কাছ থেকে। সো এ বিতে কি হয় অ্যাকচুয়ালি ওরাও চিন্তা করে নাই। তো সি থেকে শুরু করছে আর কি। সিতে হচ্ছে কাপকেক, জানি না কেউ। ডিতে কি? ডোনুট। ইতে কি? এফতে কি? প্রয়। জিতে কি? এটা হচ্ছে জিঞ্জার ব্রেড। এইচতে কি? আইতে কি? জেতে কি? জের পরে কি? কিটক্যাট, ললিপপ, মার্শাল মো। এনতে কি হবে? হ্যাঁ, সব খাবারের নাম। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে চিনির মতো ছোট ট্যাবলেট টাইপের আর কি। এনতে কি হইতে পারে? ওই যে ডানোর মতো একটা আছে না, নিডো। ওকে, সো আমি যদি মিনিমাম এইচডিকে আইসক্রিম স্যান্ডউইচ ইউজ করি, তার মানে কি তার আগে যারা আছে হানিকম, জিঞ্জার ব্রেড, এরা কিন্তু আমার অ্যাপটা ইউজ করতে পারবে না। বাট আমি যদি এখান থেকে শুরু করি তাহলে হচ্ছে মোটামুটি বাকি উপরে যারা আছে তারা সবাই ইউজ করতে পারবে। এখানে একটা জিনিস আমাকে দেখাই দিবে, যদি আমি 2.3 মানে জিঞ্জার ব্রেড সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে কারেন্টলি পৃথিবীতে অ্যান্ড্রয়েড ইউজারের 99.5% ইউজার 99.5% ইউজার আমার অ্যাপটা ইউজ করতে পারবে। সো আমি যদি নেক্সটটাতে যাই, API 10-এ যাই, আচ্ছা তখন হচ্ছে সেম আর কি। সো আমি যদি 3.2-তে যাই তখন দেখা যাচ্ছে পৃথিবীর মানে অ্যান্ড্রয়েড ইউজারের 90% মানুষ হচ্ছে আমার অ্যাপটা ইউজ করতে পারবে। যদি আমি 3.4-এ যাই, সরি 4-এ যাই, আচ্ছা তাহলে হচ্ছে অলমোস্ট সেম। সো আমি যদি জিঞ্জার ব্রেড থেকে শুরু করি, আমার মিনিমাম এসডিকেটা জিঞ্জার ব্রেড দেই, তাহলে আমি মোটামুটি সারা দুনিয়ার সবাই পাইতেছি, রাইট? এখন প্রশ্ন হলো সবাইরে যেখানে পাইতেছি আমি সেটা ইউজ না করে কেন আমি 4-এ যাইতেছি, কেন আমি API 14 থেকে শুরু করতেছি? এটা আনসার আছে কারো কাছে?
মানে আমার টার্গেট ইউজার কি ইউজ করে আমি তো জানি না। সাপোজ আমার টার্গেট ইউজার হচ্ছে যে চকলেট বেশি খায়, মানে সে কি ইউজ করে আমি তো জানি না। সো আমরা কেন এটা করতে পারি না? রিজন ইজ 2.3 পরে আরো অনেকগুলো সুবিধা আসছে, সেগুলো হচ্ছে আমি পাবো না যদি আমি 2.3 থেকে শুরু করি। ফর এক্সাম্পল ফন্ট, আমরা তো ওয়েবে সবাই কাজ পারি কম বেশি। ফন্ট দেই না আমরা, টিটিএফ ফন্ট। ফন্ট জিনিসটা যদি আমি আমার এখানে ইউজ করতে চাই, হ্যাঁ, মানে হচ্ছে বাই ডিফল্ট এসডিকে এর ভেতরে যে ফন্টটা আছে, তাহলে হচ্ছে আমার এপিআই হচ্ছে 14 থেকে শুরু করা লাগে, 14 কিংবা 11। এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি, যে আমি যদি উপর থেকে শুরু করি তাহলে হচ্ছে আমি নিচের মানুষকে পাবো না, বাট উপরে অনেক সুবিধা পাবো। আবার যদি নিচে থেকে শুরু করি তাহলে হচ্ছে অনেকগুলো সুবিধা পাবো না, বাট অনেকগুলো মানুষকে পাবো। সো এখানে হচ্ছে আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় গেলে কোন সুবিধাটা না দিয়ে অন্য কি সুবিধা দিলে, বা কম কম মানুষ নিয়ে আমি ভালো কি দিলে আমার একটা ভালো মানুষ, বেশি পরিমাণ মানুষ পছন্দ করবে বা ইউজ করতে পারবে। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এটাকে বলা হচ্ছে সম্ভবত স্কেলাবিলিটি, মানে কিছু স্যাক্রিফাইস করো, কিছু গেইন করো, কিছু ছেড়ে দাও, ভালো কিছু গেইন করো, আবার ভালো কিছুর জন্য কিছু এদিক দিয়ে ছেড়ে দাও আর কি। মানে আইদার তোমাকে কিছু একটা ছাড়তেই হবে। হ্যাঁ, সো এভাবে বানাইতে হবে। তো আমি যেটা করি, ওই দু একটা সুবিধার জন্য উপর থেকে শুরু করি না, আমি নর্মালি 9 থেকে শুরু করি। সবগুলা প্রায় সব অ্যাপে আমার 9 থেকে শুরু। উপরের যদি কোনো সুবিধা প্রয়োজন হয় তাহলে অল্টারনেটিভ কিছু একটা বাইর করে নেই, অল্টারনেটিভ কোনো একটা চিন্তা বাইর করে নেই আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে এখনো অনেক মানুষ এই 2.3টা ইউজ করে, যারা হচ্ছে পুরান আর কি, আদিম যুগের মানুষ। ওকে, সো আমার এপিআইটা মিনিমাম এসডিকেটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছে নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে গেলে এখানে অনেকগুলা পেজ দেখাচ্ছে আমাকে, পেজই বলি এখন। সো অন্যগুলা কি সেটা এখন চিন্তা করবো না, আমরা ব্ল্যাঙ্কটা ধরে চলে যাব। আচ্ছা, ব্ল্যাঙ্কটাতে ক্লিক করলে দেন আমার এখানে 4টা জিনিস আসছে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি নেম, লেআউট নেম, টাইটেল, মেনু নেম। আচ্ছা, এই আইকনটা চিনি, কিসের আইকন এটা? অপশন, মেনু। হ্যাঁ, মেনু আমার মেনুও না, এটা হচ্ছে মোর, আরো। হ্যাঁ, মোরে ক্লিক করলে হচ্ছে এরকম একটা ড্রপ ডাউন আসে আর কি। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটা বের হবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে মেনু আর কি, মোর মেনু বা মেনু। তো যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি এন্ড সেখানে এরকম কিছু জিনিস আসলো, খেয়াল করে একটু কেয়ারফুলি। তখন হচ্ছে আমার কয়েকটা জিনিস ক্রিয়েট হইতেছে।
এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস, আমাদের কাছে তিনটা জিনিস চাইতেছে মেইনলি। একটা হচ্ছে অ্যাক্টিভিটি নেম। অ্যাক্টিভিটি মানে এখন জাস্ট এইটুকু জেনে রাখি যে একটা পেজ। অ্যাক্টিভিটি মানে হচ্ছে একদম এরকম একটা পেজ। এই পেজের মধ্যে তিনটা জিনিস থাকে। যখনই আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, একটা পেজ ক্রিয়েট করব, তার সাথে তিনটা জিনিস ক্রিয়েট হবে। একটা হচ্ছে একটা জাভা ফাইল যেখানে আমরা জাভা কোডগুলো লিখবো। একটা হচ্ছে একটা এক্সএমএল ফাইল যেটা হচ্ছে ভিউগুলা হবে। লাইক আমি এখানে যেটা দেখতেছি সব কিছু এক্সএমএল এর কল্যাণে দেখতেছি, জাভা দেখাইতে পারে না আর কি, পারে বাট এখানে দেখাচ্ছে না। সো জাভা দিয়ে হচ্ছে আমি কাজগুলো করাবো। ভেতরে কি কাজ হবে, এক্সএমএল হচ্ছে আমার যা দেখতেছি, আর আরেকটা হচ্ছে মেনু। যে মেনুটা হচ্ছে এদিকটায় আসতে পারে, আবার এখানে হচ্ছে মেনু বাটন থাকে ফোনে, সেটাতে ক্লিক করলেও আসতে পারে। সো মূলত আমরা তিনটা জিনিস ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে জাভা ফাইলটা, জাভা ফাইলটাকে বলি হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি। আর যে এক্সএমএল ফাইলটা হচ্ছে সেটাকে বলি লেআউট ফাইল। সেই লেআউটটার নাম এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট সিস্টেম ক্রিয়েট করে দিচ্ছে, আমি যদি চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে পারবো। আর দেন হচ্ছে মেনুটা। সো আমি তিনটা জিনিস পেয়ে গেলাম। জাভা যেটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন যে লেআউটটা সেটা হচ্ছে এক্সএমএল, আর যে মেনুটা সেটা হচ্ছে আমার এখানকার মেনুটা। বুঝছি এইটুকু? ক্লিয়ার? এরপরে আমরা ফিনিশ দিব। যাদের র্যাম 4 জিবির কম তারা একটা ঘুম দিয়ে আসতে পারেন, আর যাদের 8 জিবির মতো আছে তারা মোটামুটি সাথে সাথে পাবেন আর কি। কিছু সমস্যা এখন তো সলভ করতে পারবো না, এই যে আমার বাইন্দা রাখছে। ওকে, আচ্ছা এটা কিন্তু 8 জিবি র্যাম। ওকে, সো এরপরে যেটা আসবে আর কি, এটা হচ্ছে আমার কর্মযজ্ঞ, কর্মশালা আর কি। আমরা এখানেই জীবন দিয়ে দিব, শহীদ হয়ে গেলে এখানে শহীদ হয়ে যাবো আর কি। আচ্ছা, এপিআই উপরগুলোতে যদি রেন্ডারের সমস্যা হয় তাহলে হচ্ছে নিচের দিকের এপিআই সিলেক্ট করে দিলেই হবে। এই যে 17 সিলেক্ট করে দিলাম আমি। সো এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেসটা, এখানে হচ্ছে আমরা কাজ করব আর কি। সো আমরা যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন যে লেআউটটা, যে এক্সএমএলটা ক্রিয়েট হয়েছে সেটাতে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, অ্যান্ড সেটা হচ্ছে এটা। আর হচ্ছে আমাদের জাভার জন্য একটা স্পেশাল ফোল্ডার আছে, তার ভেতরে একটা আছে অটো ক্রিয়েটেড, কিন্তু আমরা যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এটা। এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এরকম একটা জিনিস ওপেন হবে। এখানেই আর কি আমরা আমাদের জাভা কোডগুলো লিখব। সো দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। সো আমার লেআউটে যদি একটা বাটন থাকে, বাটনটা ডিজাইন করব কি দিয়ে, এক্সএমএল দিয়ে। আর বাটনটাতে যখন আমি ক্লিক করব তখন সাপোজ একটা বোম ফুটলো, সেটা কি দিয়ে করব, জাভা দিয়ে। এই তো আপনারা বোম ফুটাইতে পারতেছেন। এই যে দেখেন, পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ডস অ্যাকশন বার অ্যাক্টিভিটি, শুরুতেই হয়ে গেছে ইনহেরিটেন্স দিয়ে। এক্সটেন্সটা আমরা কিসের জন্য ইউজ করছিলাম, ইনহেরিটেন্স। শুরুটাই হয়েছে ইনহেরিটেন্স দিয়ে। লেখার মধ্যে যদি একটা ক্রস দাগ থাকে
এটার কি বলে জানেন? এটার কি বলে কে বলতে পারবেন? ডেপ্রিকেটেড। ডেপ্রিকেটেডটা কি সেটা জানি। সাপোজ আপনারা দুই ভাই, আপনার বড় ভাই হচ্ছে খুব ভালোভাবে পড়াশোনা করে বিসিএস পাশ করে স্টাবলিশড হয়ে গেল, আর আপনি পাড়ায় ঘুরে বেড়াইতেছেন, একজনের ধরে মাইর দিলেন, হ্যাঁ, তো তারা এসে আপনার বাপের কাছে বিচার দিল, আপনার বাবা আপনার মোটামুটি ঘর থেকে বের করে দিচ্ছে আর কি। তখন আপনি হয়ে গেলেন ডেপ্রিকেটেড, মানে তোর ব্যাপারে আমি আর জানি না, ঠিক আছে? তো যেগুলোর মধ্যে একটা ক্রস দাগ থাকে, গুগল এগুলো সম্পর্কে জানে না, এগুলো হচ্ছে তেজ্য পুত্র আর কি, বাইক করে দিছে ঘাট ধাক্কাতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা চেঞ্জ করব। ডেপ্লিকেটেড হয় কেন? ডেপ্লিকেটেড হয় যদি নতুন কোনো সিস্টেম আসে, নতুন কোনো টেকনোলজি আসে, নতুন কোনো আপডেট আসে, তখন ডেপ্লিকেটেড হয়ে যায়। যেমন আমি 1 বছর আগেও অ্যাকশন বার পড়াইতাম মানে কি 1 বছর আগে অ্যাকশন বার নিয়ে কাজ করছি, এখন হচ্ছে টুল বার চলে আসছে। 1 বছর আগেও সার্ভার কানেক্টিভিটির জন্য এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে কাজ করছি, এখন কাজ করি হচ্ছে ভলি দিয়ে। হ্যাঁ, 2 বছর পরে ওইটা নাও থাকতে পারে, নতুন আরেকটা টেকনোলজি আসতে পারে। শুরুর দিনে একটা কথা বলছিলাম যে প্রতিদিন সেম কাজ যে করে সে হচ্ছে বানর, হ্যাঁ, আর যে মানুষ সে প্রতিদিন তার নিজের ভ্যালু অ্যাড করে, প্রতিদিন সে নিজেকে ধারালো করে, শার্প করে, আরো কিছু জানে, আরো কিছু শেখে। সো আমাদেরকে মানুষ হইতে হবে অ্যান্ড্রয়েডের জন্য, নাইলে হচ্ছে এই যে একটা জিনিস শিখে বসে থাকলাম, বানর হয়ে থাকবো, এরপরে হচ্ছে আপডেট আসতে থাকবে, আমরা পিছাতে থাকবো। এই জিনিসটা আরো অনেক সুবিধা আছে, লাইক আপনি যদি ডেইলি আপনার ভ্যালু অ্যাড করতে থাকেন, একটা সময় এত বেশি এক্সপার্ট হবেন চিন্তা করা যাবে না। প্লাস যদি কোনো সময় টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, টেকনোলজি চেঞ্জ হবেই, কোনো জিনিস বেশি দিন থাকবে না। এর চেয়ে প্রতিনিয়ত এগুলোর পিছে কাজ চলতেছে, এগুলোর বেটার করার জন্য আরো কি করা যায়, আরো কি করা যায়, প্রতিনিয়ত এগুলোর পিছে শত শত ইঞ্জিনিয়ার বসে আছে। হ্যাঁ, তো প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে, যে আপনাকেও কিন্তু এগুলোর সাথে আপডেটেড থাকতে হবে, নাহলে 2 দিন পরে এগুলো নাও থাকতে পারে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা বছরের পর বছর থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকশন বার থাকবে না, টুল বার আসবে, এসটিটিপি রিকোয়েস্ট থাকবে না, অ্যাসিনক্রনাস ক্লাস থাকবে না, ভলি আসবে, একটা চলে যাবে একটা আসবে, কিছু জিনিস ঠিক থাকবে, কিছু জিনিস চেঞ্জ হতে থাকবে। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভিটি করে দিলাম। অ্যাক্টিভিটিটা কি সেটা বুঝবো আমরা আজকে। বুঝি নাই, কেউ কিছু বলছে? বড় করা যাবে? আচ্ছা, এটা বড় করে আমি এখনো শিখি নাই। দেখি। আচ্ছা, কেউ একজন একটু গুগলিং করে দেখেন তো এটা ফন্টটা কিভাবে বড় করা যায়। হ্যাঁ, কন্ট্রোল প্লাস কি এখানে কাজ করবে? না, এখানে কাজ করবে। ওকে, সো এই যে সবুজ বাটনটা দেখতেছি, যেটার উপর মাউসের কার্সরটা রাখা আছে, সবুজ রান। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে ওই যে বিসিডি ডিভিডি প্লেয়ার ছিল না, ওইটার সাথে মোটামুটি সবাই পরিচিত আমার মনে হয়। তো ওইখানে প্লে পজ বাটনগুলো ছিল না, ওই প্লে বাটনের সাথেও মোটামুটি সবাই পরিচিত। সিডি আই না, এই যে মুভি দেখা, গান শোনা, তো ওইটার যে রিমোটগুলো ছিল ওগুলোর মধ্যে এই চিন্তাটা থাকতো আর কি, প্লে। সেইটাতে যদি আমরা প্লে দেই, দেন হচ্ছে একটা ভার্চুয়াল ডিভাইস আসবে,
বা আমার প্রোগ্রামটা রান হবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমার অ্যাপটা আসবে হচ্ছে এরকম। সো রান দিলেই কিন্তু একটা অ্যাপ হয়ে যায়। আমরা অ্যাপ ডেভেলপার হয়ে গেলাম। এত ইজি, এত ইজি, খালি একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে, সো রান দিলে আমার কাছে এটা পপ আপ করবে। পপ আপ করে আমার কাছে ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করার চাইবে। ভার্চুয়াল ডিভাইস কি? ভার্চুয়াল ডিভাইস হচ্ছে এই যে যেটা বললাম, এসডিকের সাথে আমার সবগুলো অ্যাপের ভার্সন, সবগুলো অ্যাপের ওএসটা ডাউনলোড হয়ে গেছিলো। সো আমি যখন রান দিলাম, আমার এরকম একটা ফোন আসবে, যে ফোনের মধ্যে আমি আমার অ্যাপটা চালায় দেখবো আর কি, যে আমি কাজগুলো কেমন, কাজগুলো কী হয়। তো আমি অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস বানায় রাখছি, বাট ওটাতে না যে আমি যদি মোর বাটনে যাই, তাহলে হচ্ছে এই যে নিচে দেখি ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস অপশনটা আসবে। হ্যাঁ, এটা অলরেডি বানানো আছে। সো আমরা যদি আরো একটা বানাতে চাই, আমরা বানাতে পারবো। কিভাবে? এপিআই 17 ARM। তো ক্রিয়েটে গেলাম, খেয়াল করি ক্রিয়েটে যে হচ্ছে আমরা একটা ফোন ডিভাইস সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে প্রচুর ডিভাইস আছে, নেক্সাস 1, নেক্সাস, গুগল নেক্সাস, অ্যান্ড্রয়েড ওয়ারেবল, নেক্সাস এজ, প্রচুর ডিভাইস আছে। সো আমরা যে কোনো একটা সিলেক্ট করি, নেক্সট। নেক্সট দিলে হচ্ছে আমরা যখন এই এসডিকেটা ডাউনলোড করছিলাম, তখন আমাদের কাছে অনেকগুলা এপিআই আসছে। যেমন এখানে এপিআই 22, 21, 19, তারপরে এটার এবিআই, টার্গেট, অনেকগুলা ব্যাপার ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এগুলার ডিপে এখনই যাব না আমরা। জাস্ট আমি যেটুকু বলবো যে এখানে 17 যেটা আছে, জেলিবিং, জেলিবিনটা আমরা নিলাম। সো আমাদের অ্যাপটা আমরা কোন ডিভাইসে, যে ডিভাইসে রান করবো সেটার ওএসটা কি হবে? জেলিবিন। এন্ড এটার এপিআই লেভেল হচ্ছে 17। মাথার উপর দিয়ে যদি যায় বলতে হবে আমাকে, আর যদি না বলেন তাহলে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গেলে ইনশাল্লাহ মাথায় লাগবে। ঠিক আছে, আমরা এটা একটা নাম দিলাম এন্ড ফিনিশ করলাম। ফিনিশ করলে হচ্ছে এই যে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা যেটা বানাইলাম আর কি। এটা হচ্ছে ভার্চুয়াল ডিভাইসটা কনফিগার করা আর কি। যেমন আমরা ফোন কিনতে গেলে র্যাম দেখি, কতটুকু জায়গা আছে সেটা দেখি, কিটক্যাট না ললিপপ সেটা দেখি। হ্যাঁ, এটাও সেম রকম আর কি। আমরা কনফিগার করে নিলাম যে আমরা ললিপপে রান করব, তারপর হচ্ছে এপিআই 17 যাতে হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো। সো যেটা নিব সেটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন যদি এটা কাটি তাহলে ড্রপ ডাউনে এটা পাওয়া যাচ্ছে। দেন যদি আমরা ওকে দেই, তাহলে হচ্ছে এই ভার্চুয়াল ডিভাইসটা বের হয়ে আসবে উইথ আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেই প্রজেক্টের অ্যাপ সহ। আবার ঘুমায় যেতে পারেন, এটা একটু টাইম নিবে। এটা সুবিধা হচ্ছে ঘুমায় ঘুমায় কাজ করা যায় আর কি। রান দিয়ে ঘুমায় যাবেন, ওইটা জায়গায় দেখবেন তখন আর চলতেছে আর কি। আগে হচ্ছে আমার র্যাম ছিল 2 GB, বুঝেন অবস্থা। একবার রান দিলে 15-17 মিনিট রান দিয়ে শুয়ে থাকতাম, উঠে ওইটা মাথা তুলে দেখতাম যে আসছে কিনা কিছু। র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক সব আপগ্রেড করে নেবেন, নাহলে যেটা হবে রান দিতে দিতে বিরক্ত হয়ে যাবেন,
বিরক্তি থেকে ক্ষুধা মন্দা, মেজাজ খারাপ, মাথার চুল উঠে যাওয়া, চুল পেকে যাওয়া, ঘর শান্তিতে অশান্তি, যারা ম্যারিড বউয়ের সাথে ঝগড়া করবেন, বাচ্চা কাচ্চারা মাইর দিবেন, সো অনেক অসুবিধা। হ্যাঁ, এর চেয়ে বেটার এটার আপগ্রেড করে নেন। এদিকে আসবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফোনের ডিভাইসটা।
আচ্ছা এরপর হচ্ছে রান দেওয়ার পরে এরকম একটা আসবে যে আমার ইমেলের একটা রান আছে, তো সেটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিলে মোটামুটি আমি যেটা করছি সেটা এখানে দেখা যাবে। আমাদের অ্যাপের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা ছিল, সো এখানেও জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। সো অ্যাপ হয়ে গেছে, আমরা অ্যাপ ডেভেলপমেন্টে গেলাম। ওকে, খেয়াল করি এই যে আমার এক্সএমএল পেজে আছে, আমি এক্সএমএল পেজের নিচের দিকে তাকালে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে টেক্সট। একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে টেক্সট। যদি ডিজাইনে যাই তাহলে হচ্ছে আমার গ্রাফিক্যাল লেআউটটা দেখাবে, আর যদি টেক্সটে যাই তাহলে এই লেআউটটা দেখাইতে কি কি কোড লেখা লাগছে সেটা দেখা যাবে। সো আমরা মূলত এই চাইনিজ লেখাগুলো লিখে যাব, তারপরে ডিজাইনগুলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোথায়? ফাইল সেটিংস, ফন্ট, হ্যাঁ এখানে যে কোথায় এখানে আমি বুঝি নাই, এখানে ছিল এখন নাই। আচ্ছা, কালার এন্ড ফন্ট, এখানে তো একটা নেম দেওয়া আছে। এডিট, আচ্ছা আচ্ছা, পাওয়া তো গেছে মনে হয়। আচ্ছা এটা ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক বোঝা যায়? আই হেট ব্ল্যাক। এটা ও হ্যাঁ, ওইটা কি বাইরে? ওইটা তো রেড আর না। একটু পরে আসতেছি স্যার, এতটুকু বুঝছি। এই পর্যন্ত কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? কারো মাথার উপর দিয়ে যেতেছে? যেতেছে না? ওকে, সো আমি হচ্ছে ছোট একটা লেআউট করে দেখাই। হ্যাঁ, তারপর হচ্ছে টুলস, মানে আমার এখানে উপরে যে জিনিসগুলো আছে এগুলোর সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সো আমি কুইক একটা লেআউট করে দেখাচ্ছি।
ওকে, সো এরকম কিছু একটা দাঁড়ালো আর কি। এটা জাস্ট একটা এক্সএমএল ডিজাইন, জাস্ট ডিজাইনটা আর কি। এখানে এটাতে ক্লিক করলে বা ইয়ে করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, তো মূলত আমরা এইভাবেই এক্সএমএল এ কোডগুলো লিখবো, আর জাভাতে হচ্ছে এই কোডগুলা কি কাজ করবে সেটা ধরে নিয়ে লিখে দেবো। ওকে, সো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে টুলসগুলা কি কাজ করে। এটা লিখে দেওয়ার রিজন হচ্ছে প্রজেক্টটা বাসায় নিয়ে যাবেন, একটু দেখবেন, জাস্ট একটু ডিজাইন দেখলে একটু কনফিডেন্স হবে। হ্যাঁ, তো এই টুলগুলা কি কাজ করে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। বাম দিকে প্রথম যেটা আছে সম্ভবত ফাইল। ফাইলের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা ক্লোজ করা যাবে ওই ফাইলে গিয়ে আর কি। হ্যাঁ, আপনি যখন সেকেন্ড আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন আগে এটাকে ক্লোজ করে নিতে হবে। ক্লোজ না করলেও ক্রিয়েট হবে, বাট হিবিজিবি হয়ে যাবে আর কি। সো ফাইল হচ্ছে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নতুন একটা প্রজেক্ট ওপেন করব এই কাজগুলোর জন্য। ওকে, সো আমার ফোনে জিনিসটা এরকম আসছে আর কি, বাটনটা নিচে ঢুকে গেছে। একটু কমাই দেই। ওকে, তারপরে হচ্ছে আরো কিছু জিনিস একটু খেয়াল করব। আমরা যদি এই দিকটায় যাই, এই যে মাই অ্যাপ, হ্যাঁ, তার নিচে অ্যান্ড্রয়েড আছে। অ্যান্ড্রয়েডে যে আমরা প্রজেক্টে যাই, এরপর ড্রপ ডাউনগুলোকে ওপেন করি, লাইক মাই ফার্স্ট অ্যাপ। এখানে এটা ক্লিক করলে হচ্ছে এটা ওপেন হচ্ছে। দেন হচ্ছে আমরা অ্যাপে যদি ক্লিক করি, সোর্স, মেইন, জাভা, রেস, build.gradle, এই পাঁচটা সম্পর্কে একটু পরিচিত হই। রিমেম্বার, এই এই পাশের যে কাজগুলো এগুলো মোটামুটি সব সময় লাগবে, সো এটা একটু খেয়াল করি। প্রথম যেটা আছে মাই ফার্স্ট অ্যাপ, এটা হচ্ছে আমার প্রজেক্টটা, প্রজেক্টের ভিতরে আমার ফাইলসগুলো আছে। দেন হচ্ছে নেক্সট যে জিনিস দুইটা, গ্র্যাডল আর হচ্ছে আইডিয়া, এই দুইটা হচ্ছে সিস্টেমের কাজ, এগুলো সিস্টেম জেনারেট করবে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা থাকার দরকার নাই। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাপ, এই অ্যাপ ফোল্ডার যেটা, এটা নিয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। এটার ভিতরে বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে মেইন। মেইনটার মধ্যে যে হচ্ছে আমরা আমাদের জাভা ফাইলগুলা, তারপরে হচ্ছে এক্সএমএল এর ফাইলগুলা, তারপরে হচ্ছে আমাদের ইমেজগুলা, আমাদের সব ধরনের রিসোর্স, অডিও ফাইল, ভিডিও ফাইল যা দিব সব এটার ভিতর থাকবে। ইভেন আমরা যদি এক্সটার্নাল ডাটাবেজ নিতে চাই সেটাও আমরা এটার ভিতর দিয়ে নেব। যদি আমরা কিছু কোনো ভিডিও অডিও রাখতে চাই সেটাও আমরা এই ফোল্ডারের ভিতর রাখতে পারবো। ওকে, দেন মেইনে যাওয়ার পরে হচ্ছে মেইনের ভিতরে গেলে আরও দুইটা জিনিস, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে রেস। রেস মানে হচ্ছে, রেস মানে কি? রিসোর্স। জাভাতে হচ্ছে জাভা ফাইলগুলো থাকবে, আর রেসের মধ্যে হচ্ছে রিসোর্সগুলো থাকবে। রিসোর্সগুলোর মধ্যে থাকবে কি কি? এক্সএমএল, আমার যে লেআউটটা আমি যেটা দেখতেছি সেটা, মেনু ফাইলগুলা, তারপর হচ্ছে আমি যদি স্ট্রিং দেই স্ট্রিংগুলা, ভ্যালুগুলা, তারপর হচ্ছে আমি যদি আইকন রাখতে চাই, ইমেজ রাখতে চাই সেগুলা, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট একটা ফাইল আছে, হ্যাঁ, ওই ফাইলটা। সো একটু হিবিজিবি লাগতে পারে, হিবিজিবি লাগার দরকার নেই। এখানে আমাদের তিনটা জিনিস দরকার হবে, একটা হচ্ছে জাভা ফোল্ডারটা, একটা হচ্ছে এক্সএমএল ফোল্ডারটা, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। ওকে, সো জাভা ফোল্ডারের ভিতর জাভা ফাইল, এক্সএমএল এর ভিতর হচ্ছে এক্সএমএল ফাইল, রিসোর্স ফাইল যেমন ইমেজ থাকতে পারে, তারপর হচ্ছে আমি যদি আইকন যেগুলো ইউজ করবো সেগুলো থাকতে পারে। আইকন বা ইমেজগুলো নর্মালি থাকে হচ্ছে ড্রয়েবল ফোল্ডারে। এই যে আমি ওয়াল থ্রি যে ইমেজটা নিলাম সেটা আছে হচ্ছে ড্রয়েবল ফোল্ডারে। সো আমার ড্রয়েবল ফোল্ডারটা ইউজ হবে হচ্ছে রিসোর্সগুলো রাখার জন্য। জাভাতে তো জানি কি হচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। এটা ভয়ানক জরুরি একটা জিনিস। আমরা যখন একটা অ্যাপ ডাউনলোড করি
সেই অ্যাপে আমাদের কাছে যে পারমিশনগুলো চায়, সাপোজ ভিডিও প্লে করা, মেমোরি কার্ডের পারমিশন, তারপরে হচ্ছে ইন্টারনেটের পারমিশন, মাইক্রোফোনের পারমিশন, তারপর হচ্ছে রিড পারমিশন, রাইট পারমিশন, অন্য কোনো একটা অ্যাপ ওপেন করার পারমিশন, হ্যাঁ, সব ধরনের অনেক ধরনের পারমিশন চাইতে পারে। সেটা ডিক্লেয়ার করব হচ্ছে আমরা ম্যানিফেস্টো। সেটা ডিক্লেয়ার করব হচ্ছে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টে হচ্ছে আমরা আমাদের অ্যাপের যে মেইন আইকনটা, ফোনের ভিতরে আমরা অ্যাপকে ক্লিক করে একটা অ্যাপে যখন ঢুকি সেখানে একটা আইকন থাকে, সেই আইকনটাও আমরা এটার মধ্যে দিয়ে প্রসেসিং করে কাজ করব। দেন হচ্ছে যতগুলো আমরা পেজ সৃষ্টি করব, যতগুলো লেআউট নেব, সবগুলোর জন্য হচ্ছে সবগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টিভিটি। প্রত্যেকটা অ্যাক্টিভিটি এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। সো এটা এ হচ্ছে অ্যাকচুয়ালি মাতব্বর টাইপের আর কি। এ হচ্ছে পারমিশনগুলো ঠিক করে দিবে, কি কি অ্যাক্টিভিটি থাকবে সেটা ঠিক করে দিবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ইন্টেন্ট ফিল্টার একটা জিনিস আছে। এই চারটা লাইন যে অ্যাক্টিভিটির মধ্যে থাকবে সেই অ্যাক্টিভিটিটা আগে ওপেন হবে। যখন আমরা একটা অ্যাপ ক্লিক করি একটা অ্যাক্টিভিটি আসে বা একটা পেজ আসে, রাইট? কোন পেজটা আগে আসবে, কোন পেজটা পরে আসবে, সেগুলো ঠিক করে দিবে হচ্ছে এই যে এই অ্যাক্টিভিটির ভিতরে আমি যে ডিক্লেয়ার করে দিব। তারপর হচ্ছে সামটাইমস এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল করে। ভার্সন কন্ট্রোল মানে ভিসিএস না, এটা হচ্ছে লাইক আমার অ্যাপের যখন আমি সেকেন্ড ভার্সন দিব, যখন আমি থার্ড ভার্সন দিব, তখন আমি এখান থেকে ডিক্লেয়ার করতে পারবো আদার দেন আরও একটা ফাইল আছে build.gradle। build.gradle যে ফাইলটা আছে এটার মধ্যে আমাদের কম্পাইল এসডিকে, তারপরে হচ্ছে বিল্ড এসডিকে টুল, মিনিমাম এসডিকে ভার্সন, টার্গেট, ভার্সন কোড। এই যে ভার্সন কোড 1, ভার্সন নেম 1.0। আমরা যদি অ্যাপের সেকেন্ড আপডেট দিতে চাই তাহলে ভার্সন কোড হবে 2, ভার্সন নেম হবে 1.1 বা 2.0, আমরা যেটা দেই আর কি। সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট আর build.gradle এই দুইটা ফাইল পারমিশন, তারপরে হচ্ছে আপডেট, তারপরে হচ্ছে কোন এপিআইতে চলবে, কোন এপিআইতে চলবে না, তারপর হচ্ছে কি কি লাইব্রেরি ইনক্লুডেড থাকবে। এখানে হচ্ছে যদি আমরা এক্সট্রা কোনো লাইব্রেরি ইউজ করতে চাই, সাপোজ আমরা নেটওয়ার্কের জন্য একটা লাইব্রেরি ইউজ করব, আমরা যখন ম্যাটেরিয়াল ডিজাইনটা ইউজ করব তখন হচ্ছে আমরা যে লাইব্রেরিটা ইউজ করব সেগুলো আমরা এখানে বলে দিতে হবে যে আমার এই লাইব্রেরিটা আমি ইউজ করতেছি। তারপরে হচ্ছে যদি ভার্সন চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করব, কোথায় কম্পাইল করব সেটা এখান থেকে কম্পাইল করব। মিনিমাম এসডিকে যদি আমরা চাই, মিনিমাম এসডিকে আমার 9 ছিল, যদি আমি চাই 14 থেকে শুরু করব, আমি এসে এখানে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? সো ম্যানিফেস্ট আর build.gradle এই দুইটা ফাইল মূলত ভার্সন, পারমিশন, অ্যাক্টিভিটি এগুলার ম্যানেজ করে, যে তুমি আগে যাও, তুমি পরে যাও, তোমার ভার্সন এত, তোমার নাম এত, তুমি এইভাবে কাজ করো, তুমি এটা নাও, এগুলা ঠিক করে দেয় হচ্ছে এই দুইটা ফাইল। যখন এডিটিতে ছিল তখন একটা ফাইলে দুইটা কাজই হতো, এখন এটা স্প্লিট হয়ে গেছে, গ্র্যাডল একটা কাজ করে, ম্যানিফেস্টে আর একটা কাজ হয়। এটা বুঝছি? আরেকবার রিপিট করতেছি, অ্যান্ড্রয়েড manifest.xml আর হচ্ছে build.gradle এই দুইটা ফাইল হচ্ছে ভার্সন। আমার যদি আপডেটের ভার্সন দিতে চাই, আমি কোনো পারমিশন দিতে চাই, আমি কয়টা অ্যাক্টিভিটি ইউজ করব, কোন অ্যাক্টিভিটিটা আগে আসবে, কোন এসডিকেতে আমি কম্পাইল করব, এই জিনিসগুলো। আচ্ছা, এটা বলতে যে হকার আছে না বাসের মধ্যে বই বিক্রি করে, এই বইটা পড়লে আপনি আরো জানতে পারবেন নামাজের দোয়া কি। ঠিক আছে, ওইরকম মনে হইতেছে আর কি। যাক, আমি অ্যান্ড্রয়েডের হকার। সো এই ফাইলটা ইউজ করলে আপনারা আরো জানতে পারবেন যে কোন এসডিকে তে রান হচ্ছে, মিনিমাম এসডিকে কত, কোন ভার্সন চলতেছে, হ্যাঁ, কোন ভার্সন আপনি দিতে চান, কি কি পারমিশন দিতে চান। যেমন আপনি যদি চান আপনার অ্যাপ মেমোরি কার্ডের মধ্যে কোনো একটা ফাইল রাখবে, তাহলে হচ্ছে অবশ্যই এসডি কার্ডের জন্য আপনার পারমিশনটা নিয়ে রাখতে হবে, অ্যান্ড সেটা ম্যানিফেস্টে দিয়ে দিতে হবে। এটাকে বলবো হচ্ছে ম্যানিফেস্ট ফাইল। তারপর হচ্ছে জাভা ফাইলের মধ্যে আমরা আমাদের জাভা ফাইলগুলা এই যে জাভাতে গিয়ে, এখানে গেলে হচ্ছে আমাদের এটা হচ্ছে জাভা ফাইলটা।
লেআউটের মধ্যে হচ্ছে আমাদের লেআউটটা, এখানে ডিজাইনে গেলে ডিজাইনটা দেখাবে, টেক্সটে গেলে কি টেক্সট লেখা ডিজাইনটা হচ্ছে সেটা দেখাবে। তারপর যদি আমি মেনুতে যাই তাহলে আমার মেনুতে কি কোড আছে সেটা। তারপর হচ্ছে মিট ম্যাপ। মিট ম্যাপ কি? মিট ম্যাপ হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের রিসোর্স ফাইলগুলো রাখবো, যেমন হচ্ছে একটা লোগো, একটা আইকন, একটা ইমেজ ফাইল, এই জিনিসগুলো রাখবো আর কি। তো মিট ম্যাপের 4টা ইয়ে আছে, এগুলো কি এটা বলবো আস্তে আস্তে। ভ্যালুসের মধ্যে 3টা ফোল্ডার আছে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে স্টাইল, আর একটা হচ্ছে ডাইমেনশনের জন্য। এগুলো কাজে লাগে হচ্ছে যদি আমি কোনো একটা জায়গায় একটা স্ট্রিং এর নাম লিখে দিয়ে সেই ভ্যালুটা বিভিন্ন জায়গায় ইউজ করতে চাই, ওই জায়গায় লাগতে পারে। যদি ওপেন করি তাহলে দেখবো যেমন এই অ্যাপ নেমটা যেখানে আমি ইউজ করি সেখানে মাই ফার্স্ট অ্যাপ কথাটা পাওয়া যাবে। তারপর যদি স্টাইলসে যাই, স্টাইলসে যে নর্মালি ওয়ার্ডপ্রেসে যেরকম থিম চেঞ্জ করে না, এখানেও থিম চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে থিম নিজে বানানো যায়। তো ওই জিনিসগুলাই করা যাবে আর কি, ওই জিনিসগুলোও করতে পারবো এই জায়গায় যে। তারপর একটা ম্যানিফেস্ট ফাইলটা আর build.gradle ফাইলটা। সো এই কয়টা জিনিসই হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা কাজ করে যাব আর কি। আর উপরের দিকে যদি আবার যাই, উপরের দিকে হচ্ছে আমার সবুজটা হচ্ছে রান করার জন্য। হ্যাঁ, তারপরে এই যে ড্রপ নিচের দিকে আছে এটা হচ্ছে বিল্ড করার জন্য। তারপরে এখানে এই যে জেনারেট সাইন্ড এপিকে, জেনারেট সাইন্ড এপিকেটা হয় হচ্ছে যখন আমরা কোনো একটা স্টোরের জন্য অ্যাপ বানাবো তখন জেনারেট সাইন্ড এপিকেটা করতে হয়। জেনারেট সাইন্ড এপিকে করলে একটা সার্টিফিকেট বের হয়, সার্টিফিকেটটা দেয় এই অ্যাপের মালিক যে আপনি সেটার প্রমাণ আর কি। যখন আমরা নেক্সট আরেকটা ভার্সন আপডেট দিতে যাব তখন এই সার্টিফিকেটটা লাগবে। এই সার্টিফিকেটটা যদি একবার হারায় যায় তাহলে ওই অ্যাপের মালিকানা আপনার আর নাই, ঠিক আছে? সো এই জায়গায় যে ওই কাজগুলো করতে পারবো। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এসডিকে ম্যানেজার। সো আমরা যদি এসডিকে ম্যানেজারে যাই, এখান থেকে হচ্ছে অ্যান্ড্রয়েডের যে এসডিকে যেগুলো আছে এগুলা হচ্ছে এখানে যে আমরা আপডেট দিব আর কি। তো আমি যেটা বলছিলাম যে ছোট করি, ওকে। সো আমরা যদি এসডিকে ম্যানেজারে যাই সবগুলো এপিআই দেওয়া আছে। তো আমরা যেটা ব্যবহার করব সেটা তো সিলেক্ট করে, যেমন আমি বলি যেটা এপিআই 9, 17, 19, 21, এরপর দিয়ে হচ্ছে এক্সট্রা যেটা আছে সেটা এটা পুরোটা করতে হবে এক্সট্রা। তারপরে যখন আমরা ইনস্টল দিব তখন এগুলা ইনস্টল হয়ে যাবে আর কি। মোটামুটি ইনস্টল হওয়ার পরে আমরা এগুলা ব্যবহার করতে পারবো। ওই যে আমি শুরুতে এবিডি ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করলাম না, ওই ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করতে গেলে এগুলো থাকা লাগবে। আর এক্সট্রার মধ্যে কিছু ফাইল আছে, এগুলো হচ্ছে যেমন আমি যদি ডেভেলপের সময় ফোনের সাথে আমার নিজের ফোনের সাথে কানেক্ট করে রান দিলে যাতে আমার ফোনে অ্যাপটা দেখায়, এটা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে কয়েকটা লাইব্রেরি আছে, এগুলো ইনস্টল করে রাখতে হবে। দেন হচ্ছে এখানে গুগল প্লে লাইব্রেরিটা আছে, মানে আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দেখাতে চাই অ্যাড মবে তখন হচ্ছে সেটা লাগবে। তারপর হচ্ছে এগুলো এখন অনেক আপডেটেড, তা কী বলবো অনেক আধুনিক হয়ে গেছে আর কি। তারপরে হচ্ছে ওই গুগল বিলিং, গুগলে অনেক সার্ভিস যেগুলো সেগুলো পাওয়া যাবে আর কি লাইব্রেরিগুলো ইনস্টল করলে। সো চোখ বন্ধ করে মোটামুটি সবগুলো ইনস্টল করে ফেলবেন, ইনস্টল করলে কোনো সমস্যা নেই।
তো কি কি ইনস্টল করতে হবে এটা বুঝছি তো। এক্সট্রা এটা কি জন্য? এটা হচ্ছে ওই যে যেটা বললাম, আমি যদি আমার ফোনটাকে ইউএসবি কেবল দিয়ে পিসির সাথে লাগায় ফোনে রান করতে চাই অ্যাপটা, তারপরে যদি আমি আমার অ্যাপের মধ্যে অ্যাড দেখাতে চাই, হ্যাঁ, তারপরে গুগল বিলিং, গুগলের অনেকগুলো সার্ভিস আছে সেগুলো ইন্টিগ্রেট করতে চাই, তখন এটা লাগবে। আচ্ছা, আজকের মধ্যে হচ্ছে ইনস্টলেশনটা কমপ্লিট করবেন। নাহলে যেটা হবে, যদি ইনস্টলেশনটা ঠিক না থাকে, আমার সাথে সাথে যদি প্র্যাকটিস না করেন বাসায় যেও, তাহলে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন? অবশ্যই। তবে আমার কাছে মনে হয় যে ড্রাগ করেছে হাতে লিখে ফেলা দ্রুত হয়। আর হচ্ছে ড্রাগ করলে আবার এটার বসে বসে এডিট করতে হয় ঠিক করতে হলে, এর চেয়ে হাতে লিখে ফেলাটা সোজা আর কি। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হচ্ছে যে কমপ্লেক্স ডিজাইনগুলো মানে আরো কমপ্লেক্স হয়ে যায় আর কি, সিম্পলগুলো করে ফেলা যায় টেনে টেনে। ওকে, সো আর একটা জিনিস, এটা চাইলে পোর্ট্রেট মোডে দেখা যায়, সরি ল্যান্ডস্কেপ মোডে দেখা যায়, পোর্ট্রেট মোড। তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে ডিভাইসগুলা, এই যে ট্যাব, নেক্সাস, মানে কোন ডিভাইসে অ্যাপটা কেমন দেখাবে সেটা দেখা যায় আর কি। আচ্ছা, তো ট্যাবে নিলে এই জিনিসটা এরকম দেখাবে। এটা করা যাবে হচ্ছে এই যে এই জায়গা থেকে। কোনো কোশ্চেন? কোশ্চেন করি? ঠিক আছে, সো আমি ধরে নিলাম যে সবাই আজকে বাসায় যেয়ে এটা ইনস্টল করে রান দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা পর্যন্ত করতে পারবে। ঠিক আছে, এটুকু তো পারা যাবে, এটুকু পারা যাবে। ইনস্টলের পিছে লেগে থাকতে হবে। আগে হচ্ছে অ্যাডবব ইন্টিগ্রেশনের জন্য একটা লাইব্রেরি ছিল, জার ফাইল, ওটা দিয়ে দিলেই অ্যাডবব হয়ে যেত। একদিন ঘোষণা দিল যে এখন থেকে প্লে সার্ভিসের যে লাইব্রেরিটা আছে সেটা ইউজ করে করতে হবে। আমি মোটামুটি এটা নিয়ে বসলাম, তখন এই কোরবানিদের আগের কোরবানিদের 2 দিন আগে ধরছি, কোরবানিদের 3 দিন পরে যা শেষ হয়েছে। হ্যাঁ, যদিও কাজটা 5 মিনিটের কাজ, পুরো 1 সপ্তাহ চলে গেছে আমার, শুধুমাত্র একটা লাইব্রেরি ঠিক মতো কাজ করাইতে। সো আমি যদি একটা লাইব্রেরির জন্য 1 সপ্তাহ নষ্ট করতে পারি, ইনস্টলেশনের জন্য তো 1 মাস নষ্ট করা উচিত। আর এটা হচ্ছে ইনস্টল হওয়া পর্যন্ত ছাড়বেন না, ছেড়ে দিলেই সমস্যা। যতক্ষণ পর্যন্ত না তুই কাজ করবি ততক্ষণ পর্যন্ত আমি তোর পিছিয়ে।
ঠিক আছে, কাজ করবে, চলবে, তারপরে ঘুমাইতে যাবেন। দরকার হলে ঘুমায়েন না, বাথরুমে যান না। আমার এক ফ্রেন্ড আছে, হচ্ছে কাজ করতে বসলে এই আরেকটু আরেকটু করি আরেকটু করি আরেকটু করি আর কি, তো এরকম করতে করতে বাথরুমে যেত না। একটা সময় পর ওর কিডনি লিভারে খুব সমস্যা দেখা দিচ্ছে। ওই হ্যাঁ মানে এগুলো ইয়ে করলে প্রবলেম হয়। তো পরে ওরে এই মাঝে মাঝে ওরে নিয়ে হসপিটাল দৌড় দিতে হয়। একদিন রাতের বেলা ওই অজ্ঞানের মতো হয়ে গেছে আর কি, তো পরে হসপিটাল নিয়ে গেছি। তো এরপরে বলছি যে কোড করিস, ঠিক আছে, বাথরুমে যাইস। হ্যাঁ, ঘুম টুম ছাড়া দেয়, সমস্যা নেই, বাথরুমে যাই। ওকে। আর হচ্ছে ডেভেলপিং লাইফটা কখনোই ইজি না। হ্যাঁ, লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে। যেমন আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করেন, তাহলে আপনি জানেন একটার পর একটা ডাটা এন্ট্রি দিলে কাজটা শেষ হয়ে যাবে, রাইট? কিন্তু ডেভেলপমেন্টে ইউ নেভার নো কখন কাজটা শেষ হবে। হ্যাঁ, আপনি হয়তো একটা সিম্পল জিনিস খুব ভালো পারেন, একদিন উঠে দেখলেন যে এটা হইতেছে না, হইতেছে না, তো হইতেছে না, হবেই না। তারপরে এটা নিয়ে বসে থাকতে হবে, লাইগা থাকতে হবে। লাইগা থাকার কোনো বিকল্প নেই, ছেড়ে দিচ্ছেন তো মরছেন। এনিথিং, এনি ডেভেলপমেন্ট, আপনি একটা গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি জানেন যে এটা করলে হয়ে যাবে, কিন্তু আপনি ডেভেলপমেন্ট করেন, আপনি জানবেন না এটা কখন হবে। ঠিক আছে, এটার পিছনে লাইগা থাকতে হবে, সময় দিতে হবে, বসে থাকতে হবে, করতে 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 একসময় হবে। এই জন্য যারা একবার ডেভেলপমেন্টে ঢুকে যায় এদেরকে এটা পায়ে বসে। হ্যাঁ, জানে এখানে প্রবলেম, তারপরে যাবে না। ওই যে বিমান বাহিনী যারা হচ্ছে বিমান চালায় তাদের মতো আর কি, এরা জানে অ্যাক্সিডেন্ট করবে, জানে মারা যাবে, তারপরে এটা ছাড়ে না। হ্যাঁ, তারপরে ওরা ওই আকাশে উঠতে পছন্দ করে, ওইটাই ওদের ইয়ে আর কি। সো আমরা আমাদের ব্যাপারগুলো এরকম, আমরা জানি এখানে সমস্যা আছে, জানি এটা নিয়ে পড়ে থাকতে হবে, জানি এটা ঝামেলা দিবে, অনেক সময় নিবে, তাও এটা এটা আমার করতে হবে। ঠিক আছে, এই মেন্টালিটিটা নিয়ে পড়ে থাকতে হবে যে এটা আমি ছাড়বো না, এটাই আমি করবো, এটা আমাকে হইতে হবে, এটা এটা কাজ করতেই হবে। ঠিক আছে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। কাছের কেউ যদি চলেও যায়, চলে যাক, ঠিক আছে, নেভার মাইন্ড, আই উইল ফাইন্ড সামওয়ান লাইক ইউ। ঠিক আছে, তো কাজ করেন। ওকে, সো খেয়াল করি এই জায়গায় আমরা জাভাতে যখন একটা ফাইল রান দিতাম তখন প্রথম কোন মেথডটা কল হতো? মেইন মেথড। যখন আমরা অ্যান্ড্রয়েডে একটা অ্যাপ রান দিব, প্রথম কল হবে হচ্ছে অন ক্রিয়েট মেথড। প্রথম কল হবে হচ্ছে অন ক্রিয়েট মেথড। অন ক্রিয়েট মেথড এটা কল করবে, এটার ভিতরে হচ্ছে আমার এক্সএমএল ফাইলটা, মানে এই অ্যাক্টিভিটির বা এই জাভা ফাইলটা যে করসপন্ডিং এক্সএমএল ফাইলটা আছে সেটা আমাকে এখানেই বলে দিতে হবে। হ্যাঁ, একটা জিনিস দেখি, আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করি তাহলে এটা কোনটা আমাকে নিয়ে আসবে। কন্ট্রোল চাপ দিয়ে যদি ক্লিক করি তাহলে আমি কোথায় আছি আমাকে নিয়ে আসবে, বা এটা কোন ফাইলটা সে জায়গায় নিয়ে আসবে। দেখা যায়। ওকে, সো আমি যখন আমার ফোনটা হাতে নিলাম, লকটা খুললাম,
তারপর হচ্ছে যে কোনো একটা অ্যাপে ক্লিক করলাম, অ্যাপে যখন আমি ক্লিক করি তখন হচ্ছে অন ক্রিয়েট মেথডটা কল হয়। অন ক্রিয়েট মেথডটা কোনটা, এই যে ঠিক আছে। সো আমি অ্যাপটা ওপেন করলাম, অন ক্রিয়েট মেথডটা কল হলো। অন ক্রিয়েট মেথডটা যে কল হলো এই জিনিসটাকে বলে হচ্ছে অ্যাক্টিভিটি। আমরা জাভা অ্যান্ড্রয়েডে যখন কোনো একটা ফাইলে ঢুকবো, যখন কোনো একটা অ্যাপে ঢুকবো, প্রথম যে জিনিসটা আসবে ওই জিনিসটা একটা অ্যাক্টিভিটি। যেমন হচ্ছে বইয়ের পাতা, এরকম অ্যান্ড্রয়েডের সবগুলা পেজ হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে, সবগুলা পেজ এক একটা অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটির একটা লাইফ সাইকেল আছে, অনেকটা মানুষের মতো। হ্যাঁ, আমরা যেরকম বাঁচি, মরে যায়, এটারও লাইফ সাইকেল আছে। যখন আমরা অ্যাপে ঢুকি এটা জীবনটা শুরু হয়, ক্রিয়েট হয়, বিভিন্ন রকমের কাজ করে। যখন আমরা অ্যাপ থেকে বের হয়ে যাই তখন এটা ডিস্ট্রয় হয়ে যায়, মারা যায় আর কি। সো অ্যাক্টিভিটির একটা লাইফ সাইকেল আছে। শুরুতেই হচ্ছে কল হচ্ছে অন ক্রিয়েটটা। যখন আমি অ্যাপে ঢুকলাম কল হলো অন ক্রিয়েট। অন ক্রিয়েটে ঢুকার সাথে সাথে এখানে আমার এক্সএমএল ফাইলটা দেওয়া আছে। সো অন ক্রিয়েটে কল হওয়ার পর সে ভিউটাকে নিয়ে আসে, হ্যাঁ, ভিউটা আমার সামনে আসে। বাট ইন দ্য মিন টাইম আরো কয়েকটা মেথড কল হয়। লাইফ সাইকেল মানে কি? লাইফ সাইকেল মানে হচ্ছে কয়েকটা মেথড কল হওয়া। যেমন এখানে বোধহয় 7-8টা মেথড আছে। ওকে, সো আমি যখন ক্লিক করলাম তখন হচ্ছে অন ক্রিয়েট মেথডটা কল হলো। কল হওয়ার পরে এটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে অন স্টার্ট। অন স্টার্টটা ভিজিবল না, অন স্টার্টটা আমরা দেখবো না। অন স্টার্টে চলে আসলো। তারপরে হচ্ছে এইখানে যখন আসে অন রিজিউম কল হয়ে রিজিউম ভিজিবল। হ্যাঁ, আচ্ছা, এটা অন রিজিউম। যখন অন স্টার্ট থেকে এখানে আসে স্ট্যান্ডার্ড, তখনই ভিজুয়াল হয়। তো যখন অ্যাপের আইকনে কেউ একজন ক্লিক করলো, প্রথমে অন ক্রিয়েট কল হলো, তারপরে অন স্টার্ট ক্লিক কল হলো, তারপর হচ্ছে অ্যাপটা আমার সামনে চলে আসলো, আমি দেখতেছি, ঠিক আছে। তার আগে আমি কিছু দেখতেছি না। সো আমার দুইটা যখন কল হলো আমি দেখতেছি। তারপর হচ্ছে অন রিজিউম। অন রিজিউম হচ্ছে অ্যাপটা রিজিউম হয়। অন রিজিউমটা কখন কল হয়? আমি যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি, বা ফোনের হোম বাটন ক্লিক করে, ফোনের হোম বাটন ক্লিক করে যদি আমি যাই, আচ্ছা এটা আবার ঘুরে আসে। ফোনে যখন আমি হোম বাটন ক্লিক করি অ্যাপটা কিন্তু চলে যায়, আবার হোম বাটন ক্লিক করে যখন অ্যাপটা ওপেন হয়ে আসে তখন হচ্ছে অন রিজিউমটা কল হয়। আর এর মধ্যে হচ্ছে পজটাও হয়। সো আমি যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতেও যাই তখনও কিন্তু এটা পজ হয়ে থাকে, আবার যখন ব্যাক করি তখন আবার এটা আসে। কখনো খেয়াল করছেন কিনা, আমরা একটা অ্যাপে কাজ করতেছি, আরেকটা পেজে গেলাম, ব্যাক বাটন ক্লিক করার পর উপরে পেজটা চলে গেলে ভেতরে আরেকটা পেজ, আগের পেজটা চলে আসছে। এটা খেয়াল করছি কখনো? এক পেজ থেকে আরেক পেজে গেলাম, ব্যাক বাটনে ক্লিক করলাম, আগের পেজটাই আবার আসছে। এই অ্যাক্টিভিটিগুলা নর্মালি থাকে হচ্ছে একটা স্ট্যাকে। স্ট্যাক চিনি? স্ট্যাক কি? হ্যাঁ, স্ট্যাকে, হ্যাঁ, স্ট্যাকে হচ্ছে আমার ডাটাগুলো থাকে আর কি। সেই স্ট্যাকের ডাটাগুলো কল হয় কিভাবে? লিফো না ফিফো? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট, কোনটা? লিফো। লিফো, LIFO। যেটা শেষে ঢুকবে সেটা আগে বের হবে। এটার এক্সাম্পলটা কি বলে? এটা একটা এক্সাম্পল আছে সুন্দর। বিয়ে বাড়িতে যখন খাওয়া হয়, খাওয়া শেষে হচ্ছে প্লেটগুলো রাখা হয় একটার উপর একটা। হ্যাঁ, খাওয়া শুরুর আগে আর কি প্লেটগুলো ধুয়ে রাখা হলো। প্লেটগুলো যখন রাখা হলো একটা স্তূপের মধ্যে, তখন ধরেন 5 মিনিট ধরে অনেকগুলো প্লেট স্তূপ করে রাখা হলো। প্রথম জনকে যখন খাবার দেবে প্রথম কোনটা নেবে প্লেট? একদম শেষে যেটা রাখছে সেটাই প্রথমে নেবে, ঠিক আছে। সো এখানে যখন আমি ব্যাক বাটন ক্লিক করতেছি, একদম লাস্ট যেটাতে কাজ করছি সেটা আগে ডিস্ট্রয় হয়ে যাবে। ডিস্ট্রয় হয়ে আবার আগেরটা দেখা যাবে। এটা ডিস্ট্রয় করে দিবে, আগেরটা দেখা যাবে। এটা ডিস্ট্রয় করে দিবে, আগেরটা দেখা যাবে।
বোঝা গেল? সো একটা অ্যাক্টিভিটির নিচে আরেকটা অ্যাক্টিভিটি থাকে, সেই কারণে হচ্ছে আমরা যখন একটা অ্যাক্টিভিটিকে পজ করি বা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাই, আগেরটা কিন্তু পজ হয়ে থাকে, আগেরটা থেমে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যখন ব্যাক করি তখন কোনো একটা কাজ করে। অন পজের একটা ইউজ দেখাই, ওই যে অন পজ যেটা, এটার কথা কি বললাম, যখন আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি তখন হচ্ছে মাঝখানে অন পজটা ক্লিক হয়। যদি আমরা এটাকে পজ করে রাখি, যদি নাও রাখি তাও ক্লিকটা হবে। আচ্ছা, এখানে খেয়াল করি হাইয়েস্ট স্কোর একটা অপশন আছে, রাইট? এখন আমি যখন এটা খেলতেছি তখন এটার স্কোরগুলো কাউন্ট হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আমি যখন হাইয়েস্ট স্কোরে ক্লিক করব তখন হচ্ছে আমার হাইয়েস্ট স্কোরটা দেখাবে। আমি যখন খেললাম তখন কিন্তু আমি জানি না আমার স্কোরটা কত হবে বা কত হতে যাচ্ছে। তো আমি কি করলাম, আমার আগের যে স্কোরটা আছে সেই স্কোরের সাথে বর্তমান স্কোরটাকে কম্পেয়ার করলাম, যেটা বড় সেটা স্টোর করে রেখে দিলাম হাইয়েস্ট স্কোর হিসেবে, রাইট? এখন যখন এটা একটা থ্রেড হওয়ার কারণে যখন একবার খেলে ফেলি, আবার যখন খেলতে আসবো তখন আমার অন ক্রিয়েটটা আবার কল করতে হয়। মানে আমি যখন এটাকে রিস্টার্ট দিই, অন ক্রিয়েটটা আমার দুইবার কল হচ্ছে। এখানে অন ক্রিয়েটটা যখন দুইবার কল হচ্ছে, আমার হাইয়েস্ট স্কোর আগে যেটা ছিল বর্তমান যেটা হয়েছে কিন্তু আমি খেলা শেষ করি নাই, আরও হইতে পারে, সেটা ফ্লাশ হয়ে যাচ্ছে, ভেরিয়েবল সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আমার যে স্কোরটা বর্তমানে আছে সেটা আমি আর ধরে রাখতে পারতেছি না। সো আমি আমার হাইয়েস্ট স্কোর কোনটা আমি কিন্তু সেটার সাথে কম্পেয়ার করতে পারতেছি না। সলিউশন হিসাবে আমি যেটা করলাম সেটা হচ্ছে যতটুকুই হয়েছে আমি এটাকে ইনসার্ট করাই নেই কোথাও। একদম যখন খেলা শেষে সে যখন অ্যাক্টিভিটি থেকে বের হয়ে যাচ্ছে, যখন সে বের হচ্ছে অন পজ, বের হওয়ার ভেতরে হচ্ছে আমি এটাকে কি করলাম, ইনসার্ট করে দিলাম। কারণ যখন সে বের হয়ে যাচ্ছে তখন আমি শিওর যে সে আর খেলতেছে না, কিন্তু যখনই অ্যাক্টিভিটির ভেতরে আছে আমি কিন্তু শিওর না, সে হয়তো আমার খেলতে পারে না খেলতে পারে। সো আমি এটাকে হাইয়েস্ট স্কোর কাউন্ট করা ঠিক হবে না। কিন্তু সে যখন বের হয়ে যাবে তখন আমি শিওর যে সে আর খেলবে না। আর বের হওয়ার সময় হচ্ছে আমার কলটা হবে হচ্ছে অন পজে। সো আমি কোডটা ইনসার্শন বা হাইয়েস্ট স্কোর সেভের কোডটা লিখে দিলাম হচ্ছে অন পজের মধ্যে। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। যদি আপনি অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কে জানেন তাহলে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আর না হলে সব কোড অন ক্রিয়েটের মধ্যে লিখে রাখবো, হ্যাঁ, দেখবো যে প্রতিবার শুধু ভেরিয়েবল ফ্ল্যাশ হইতেছে, ভেরিয়েবলের ডাটা সব চলে যাচ্ছে। আমি কোন দিকে নিব, কোনটা করে রাখবো, কীভাবে রাখবো বোঝার জানা রাখবো। ওকে, ব্যাক টু দিস। সো আমার ভিজিবল হইলো, দেন হচ্ছে যদি অন রিজিউম আর অন পজ, মানে আমি যদি পজ করি রিজিউম করি তাহলে এখান দিয়ে ঘুরে আসে, ঠিক আছে? আর যদি রিস্টার্ট করতে চাই, স্টপ করতে চাই, স্টপ তো হয়। লাইক আমি হোমের যে ক্লিকটা ছিল, হোমের ক্লিকটা ছিল অ্যাকচুয়ালি স্টপেরটা। আর যদি স্ট্যাকের যেটা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে গেলাম তখন ছিল হচ্ছে পজেরটা। আর যদি স্টপের পরে বের হয়ে যায়, আমরা অনেক সময় কি করি, আমি যেটা করি, একটা অ্যাপ থেকে চলে গেলে হোম বাটনে ক্লিক করলে অনেকগুলো লিস্ট দেখা যায়, তো সোয়াইপ করে করে সবগুলো ক্লিন করে দিই। ক্লিন করলে হচ্ছে অন ডেস্ট্রয়টা কল হয়। অন ডেস্ট্রয় কল হওয়া মাত্রই এই অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা শেষ। সো অ্যাক্টিভিটিতে কী কী হলো, প্রথমে হচ্ছে আমি যখন ক্লিক করলাম তখন হচ্ছে অন স্টার্ট, সরি অন ক্রিয়েট, অন ক্রিয়েটের পরে অন স্টার্ট, তারপরে যদি আমি পজ করি বা স্টপ করি তখন অন রিজিউম, অন পজ, অন স্টার্ট এগুলা কল হইতে থাকবে। আর যখন বের হয়ে যাব তখন হচ্ছে অন ডেস্ট্রয়টা কল হবে।
বোঝা গেল? এই মেথডগুলা ব্যবহার করে করে আমরা অনেকগুলা কাজ করতে পারবো এরকম। একটু আগে যেটা বললাম যে সে অ্যাক্টিভিটি থেকে বের হয়ে যাচ্ছে, এমন সময় আমি কিছু একটা কাজ করতে চাই, তো ওই কোডগুলো আমরা ওই মেথডের মধ্যে লিখে দিতে পারবো আর কি। এই জন্য লাইফ সাইকেলটা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বুঝছি? বুঝা গেছে মোটামুটি? কোশ্চেন? এগুলো হচ্ছে এপিআই গুলা, কোনগুলো ইনস্টল করতে হবে। ওকে, ব্যাক টু অ্যাপ। আমাদের এখানে হচ্ছে অন ক্রিয়েটটা কল হইলো। সো আমরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোড লিখবো হচ্ছে অন ক্রিয়েটে, মানে যখনই অ্যাপের মধ্যে ঢুকবো অন ক্রিয়েট ক্লিক হবে তখনই আমরা কাজগুলা করবো আর কি। বুঝছি? আর কোনো কোশ্চেন এ পর্যন্ত? ঠিক আছে। সো এটা হচ্ছে সিম্পল একটা অ্যাক্টিভিটি আর কি, অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের একটু রিমাইন্ড করি আমি কি কি দেখলাম আমরা। কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, কোন এপিআই সিলেক্ট করতে হবে, কোনটা সিলেক্ট করলে সুবিধা, প্যাকেজ নেম, ডোমেইন নেম, তারপরে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার পর কিভাবে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব, কোথায় যেয়ে রান করব, কি কি এসডিকে ইনস্টল করব, তারপরে হচ্ছে জাভা ফাইল কোথায় আছে, এক্সএমএল কোথায় আছে, ম্যানিফেস্টের কি কাজ, তারপরে হচ্ছে build.gradle-এর কি কাজ, তারপরে হচ্ছে কোনটা দিয়ে রান করব, তারপরে হচ্ছে হ্যাঁ ওকে, দেন হচ্ছে শেষ যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা। ওকে, অ্যাক্টিভিটি কিভাবে শুরু হয়, কিভাবে পজ হয়, স্টপ হয়, কিভাবে ডিস্ট্রয় হয়। এইটুকু একটু ভালোভাবে পড়াশোনা করে আসবো, বাসা থেকে দেখে আসবো। আর ক্লাসটা আগামীকালকেই। তো আগামীকালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কীভাবে যাব, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কীভাবে ডাটা নিয়ে যাব, কীভাবে বাটনে ক্লিক করাবো, কীভাবে ইউজার থেকে ডাটা নিব, কীভাবে ডাটা শো করাবো। তো কালকের ক্লাসটা ইম্পর্টেন্ট, ডোন্ট মিস ইট। নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই।